হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 8-এর রিভিশন লেসনের একটা গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল, বায়োগ্রাফি অফ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এই রাইটিংটা কিন্তু শুধুমাত্র ক্লাস 8-এর জন্য না, বরং তোমরা যারা বিভিন্ন ক্লাসে পড়ছো তাদের সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো তারা যদি তোমাদের টেক্সট বইটা একটু ফলো করো, তোমরা কিন্তু দেখতে পাবে এই বায়োগ্রাফি রাইটিংয়ের কিছু পয়েন্টস তোমাদের বইতে দিয়ে দেওয়া রয়েছে এবং বেশ লম্বা চওড়াই একটা বেশ কিন্তু পয়েন্টস দেওয়া, অনেকটাই সেখানে ওয়ার্ডস আছে। তো সেই পয়েন্টসগুলোর সাহায্যে আমরা কিভাবে একটা কমপ্লিট বায়োগ্রাফি তৈরি করব সেটাই তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে খুব সহজে, খুব সুন্দরভাবে লিখিয়ে দেবো। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে বায়োগ্রাফি কিভাবে লিখতে হয়, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্য যে সমস্ত মনীষী আছে, অন্য কোনো ব্যক্তিত্বদের নিয়ে কিভাবে বায়োগ্রাফি লিখতে হয় তার কিন্তু একটা আমি ফরম্যাট তোমাদের এই চ্যানেলে দিয়ে রেখেছি অলরেডি। সেটা তোমরা উপরে আই বাটনে অথবা নিচে ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো। যেটা জানা থাকলে কিন্তু তোমরা যে কোনো ধরনের বায়োগ্রাফি খুব অনায়াসেই, খুব সহজেই লিখতে পারবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকে টপিক, বায়োগ্রাফি অফ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং সেটা আমরা কিভাবে লিখব। তো সবার প্রথমে আমাদের কাজ হবে একটা সুন্দর হেডিং দেওয়া, ঠিক আছে, যেটা আমরা দেখো দিয়ে দিয়েছি, ঠিক এইভাবেই তোমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তাতে লেখাটা কিন্তু খুব ভালো হবে। শুধুমাত্র বিভূতিভূষণ লেখার থেকে বায়োগ্রাফি অফ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা কিন্তু অনেক গুণ ভালো, ঠিক আছে। এইটুকু লেখার পরে এবারে কিন্তু আমরা এই পয়েন্টস থেকে দেখে দেখে লিখবো, এবং তার আগে কয়েকটা ওয়ার্ডস বা কয়েকটা সেন্টেন্স কিন্তু আমরা নিজেরা ফরম্যাট অনুযায়ী লিখবো, যেমনটা বলেছিলাম আমি ফরম্যাটে দিয়ে রেখেছি অলরেডি। তো দেখো আমরা লিখবো এইভাবে যে আমাদের ভারতবর্ষ অনেক মহান ব্যক্তিত্বদের তৈরি করেছে এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলেন তাদের মধ্যে থেকে একজন, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা আমরা এইভাবে লিখব যে আওয়ার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড a lot of great personalities and, এবং তাদের মধ্যে থেকে একজনকে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তো লিখবো অ্যান্ড বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন তাদের মধ্যে একজন, তো ইজ ওয়ান অফ দেম, ফুল স্টপ। এবার তোমরা বলবে যে এখানে আমি ইজ কেন ব্যবহার করলাম, ওয়াজ কেন ব্যবহার করলাম না? কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়তো মারা গিয়েছে, কিন্তু তিনি কিন্তু এখনও একজন ভারতের মহান ব্যক্তিত্ব হিসাবে রয়ে গিয়েছেন, সেই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করলাম। এবারে ফুল স্টপ দিয়ে আমরা লিখব তার তিনি কী জন্য বিখ্যাত ছিলেন সেটা লিখব। তো লিখব তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি গল্প লেখক। তো লিখতে পারি আমরা এইভাবে, হি ওয়াজ এ গ্রেট বেঙ্গলি প্রোজ রাইটার। ওকে, এভাবে আমরা লিখতে পারি এই কয়েকটা সেন্টেন্স, বা এই দুটো সেন্টেন্স কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। আর তোমরা যারা ফরম্যাট জানো তারা তো অবশ্যই তোমরা এইভাবে লিখবে বা শুরু করবে এইভাবেই, ঠিক আছে। এরপরে আমরা করতে হবে এখানে একটা প্যারা করবো আমরা। এবার প্যারা করার পরে আমরা চলে যাব পয়েন্টসে, দেখবো কী লেখা আছে। দেখো লেখা আছে বর্ন অন 12 সেপ্টেম্বর 1894। তো এটাকে সেন্টেন্স আকারে লিখতে গেলে আমাদের শুধু এর আগে একটা নাম দিতে হবে অথবা হি যোগ করতে হবে। তো দেখো আমরা এখানে লিখবো এইভাবে, প্যারা করছি বলে আমরা নামটা যোগ করব আরেকবার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ বর্ন। জানো বর্ন শুধুমাত্র লেখা যায় না, তার আগে একটা হেল্পিং ভার্ব ওয়াজ ব্যবহার করতে হয়। তো ওয়াজ বর্ন। এবারে আমাদের দেখতে হবে যে কত সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেটা কিন্তু লিখে দেওয়া থাকবে, যেটা 12 সেপ্টেম্বর 1894 লেখা আছে, আমরা লিখে দিলাম 1894। এইবারে দেখো এখানে লেখা নেই যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা কিন্তু লেখা নেই, এখানে ডাইরেক্ট তার বাবার নাম লেখা রয়েছে। তো তোমার যদি জানা থাকে যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন তুমি কিন্তু লিখে দিতে পারো, এখানে না জানা থাকলে লেখার দরকার নেই। সাপোজ মনে করো আমি এখানে জানি যে তিনি নর্থ 24 পরগনাসে জন্মগ্রহণ করেছিলেন, মানে আমাদের এই উত্তর 24 পরগনায়, তো লিখে দিলাম ইন নর্থ 24 পরগনাস।
এবং সেটা কোথায়, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো সেখানে একটু জুড়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল, যাতে আমাদের কয়েকটা ওয়ার্ডস কিন্তু বেড়ে যাবে, আর কিছুই না। আর ওয়ার্ডস বাড়ানোই আমাদের উদ্দেশ্য, এবং সেটা সঠিকভাবে। তো এটা লেখার পরে আমরা চলে আসবো তার বাবা মার নামে। দেখো বাবার নাম লেখা রয়েছে মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তো ফরম্যাট অনুযায়ী আমরা যেভাবে বাবার নামটা দেব, যে হিজ ফাদার্স নেম ওয়াজ, তাই তো, তার বাবার নাম ছিল কি ছিল, আমাদেরকে বেশি কষ্ট করতে হবে না, আমরা পয়েন্ট থেকে কিন্তু পেয়ে যাব, মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তো সেটাই লিখে দেবো এখানে। পেয়ে গেলাম, ফুল স্টপ। চলো নেক্সট দেখি কি আছে লেখা। মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পরে কিন্তু লেখা রয়েছে তার মায়ের নাম ছিল মৃণালিনী দেবী। ওকে, তো ফুল স্টপ তো দেবো না, আমরা কি করবো, এখানে জুড়ে দেবো অ্যান্ড। প্রথমে দেব মায়ের নামটা, মৃণালিনী দেবী ছিলেন তার মা, ওয়াজ হিজ মাদার, জাস্ট একটু ঘুরিয়ে লিখলাম, ঠিক আছে, ফুল স্টপ। এরপরে দেখো এখানে লেখা আছে যে আর্লি এডুকেশান, ঠিক আছে, তার প্রাথমিক শিক্ষা। তো আমাদের এই রাইটিংটা স্পেসিফিক, এই বিভূতিভূষণ রাইটিংটা, যেটা কিন্তু তোমাদের ক্লাস 8-এর রিভিশন লেসনে দেওয়া রয়েছে, প্রচুর পয়েন্টস দেওয়া। এত পয়েন্টস হয়তো পরীক্ষায় নাও থাকতে পারে, তখন তোমার কিছু বানিয়ে লিখতে হবে। আর যদি এই রকম পয়েন্টসই তুলে দেয়, তোমরা কিন্তু এই পয়েন্টস থেকে বেশ বড় সড়ো রকমের কিন্তু একটা বায়োগ্রাফি রাইটিং তোমরা প্রস্তুত করতে পারবে, ঠিক আছে। তো আমরা তার মায়ের নাম পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা কিন্তু পরের পয়েন্ট থেকে এইগুলো নিতে পারবো। আর কীভাবে নেব দেখো, লেখা রয়েছে আর্লি এডুকেশন অ্যাট বনগা হাই স্কুল, তাহলে তার প্রথম বা প্রাথমিক শিক্ষা তিনি নিয়েছিলেন কোথা থেকে, বনগা হাই স্কুল থেকে। তো ফুল স্টপ দিয়ে আমরা এইভাবে লিখতে পারবো ফরম্যাট অনুযায়ী, হি টুক হিজ। ওকে, দেখো এক্সট্রা কিছু কিন্তু আমি করতে যাচ্ছি না, যা পয়েন্টে আছে সেটার আগে পরে জাস্ট কয়েকটা ওয়ার্ডস আমি যোগ করে সেন্টেন্সগুলো তৈরি করছি, যাতে সেটা শুনতে ভালো লাগে। তো হি টুক হিজ, তিনি নিয়েছিলেন, কি নিয়েছিলেন না, হিজ আর্লি এডুকেশন থেকে যা আছে তুমি লিখে দেবে। আর্লি এডুকেশন কোথা থেকে, ওখানে লেখা আছে, সেটাই লিখে দেবে, অ্যাট বনগাঁও হাই স্কুল, ঠিক আছে, ফুল স্টপ দিলে এরপরে আমরা চলে যাব পরের পয়েন্টে। কি লেখা আছে দেখো, লেখা আছে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট বলতে 11-12, ঠিক আছে, ইন্টারমিডিয়েট পাস করেছিলেন এবং কলেজ অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করেছিলেন কিন্তু রিপন কলেজ থেকে। তো সেটা লিখবো এখানে, যে ল্যাটার, জাস্ট একটা ওয়ার্ড যোগ করলাম, ল্যাটার মানে পরবর্তীতে কি করেছিলেন, তিনি কমপ্লিট করেছিলেন নিশ্চয়ই পড়াশোনাটা, তো লিখলাম কমপ্লিটেড। এইগুলো কিন্তু পরীক্ষার সময় একটু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে বা একটু মনে রাখতে হবে। কমপ্লিটেড, কি কমপ্লিট করেছিলেন, ইন্টারমিডিয়েট, এটা পয়েন্টে লেখা রয়েছে, সেখান থেকেই আমি লিখছি, ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন, যা আছে অ্যাজ ইট ইজ ওটাই লিখে দেবো এখানে, গ্র্যাজুয়েশন। এবারে সেটা কোথা থেকে তাও কিন্তু আমাদের লিখে দেওয়া রয়েছে, আমাদের আলাদা করে মুখস্থ করতে হবে না, ফ্রম রিপন কলেজ নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ ক্যালকাটা, এটাই কিন্তু লিখে দেবো। তো ফ্রম রিপন কলেজ নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা, ঠিক আছে। তো দেখলে কিভাবে কত সহজে কিন্তু পয়েন্টসগুলো থেকে সুন্দরভাবে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারছো। আমাদের শুধুমাত্র পয়েন্টস থেকে সেন্টেন্স তৈরি করা কাজ, আর কিচ্ছু না। এরপরে দেখো পরের পয়েন্টে লেখা আছে ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার অ্যাট জঙ্গিপাড়া হাই স্কুল, ঠিক আছে, অ্যান্ড লেটার অ্যাট হরিনবী অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন। তো পরবর্তীতে তিনি এই দুটো জায়গাতে তিনি কাজ করেছিলেন। তো ওয়ার্কটের আগে আমরা জাস্ট একটা ওয়ার্ড যোগ করব, যেটা হচ্ছে হি। আমি যদি হি যোগ করে পুরোটা লিখে দেই ইনস্টিটিউশন পর্যন্ত, আমাদের কিন্তু এত বড় একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। জাস্ট দেখো কিভাবে লিখছি, হি ওয়ার্কড অ্যাজ এ হেডমাস্টার। এবার কোথায় হেডমাস্টার তিনি ছিলেন না, অ্যাট জঙ্গিপাড়া
হাই স্কুল যেটা লেখা আছে সেটাই তোমরা লিখে দেবে খুব সুন্দরভাবে দেখে দেখে। এবং তার পরবর্তীতে কিন্তু তিনি আরও একটা স্কুলে গিয়েছিলেন, সেটাও লেখা আছে, তো সেটা অ্যান্ড দিয়ে আমরা লিখে দেবো। অ্যান্ড ল্যাটার পরবর্তীতে কোথায় ছিলেন তিনি, না হরিনবী অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন। জাস্ট এত বড় একটা সেন্টেন্স কিন্তু শুধু হি যোগ করার জন্য কমপ্লিট হয়ে গেল, একটা সুন্দর মিনিং তৈরি হলো। তো ফুল স্টপ দেওয়ার পরে আবার আমরা পয়েন্টে যাব। দেখো এখানে লেখা রয়েছে ফেমাস নোভেলস, তার কিছু বিখ্যাত উপন্যাসের নাম। তো আমরা এখানে কিন্তু তার আগে একটা সেন্টেন্স যোগ করতে পারবো এইভাবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক বই এবং উপন্যাস লিখেছিলেন। তো অনেকক্ষণ আমরা এই হি ব্যবহার করছি, তো এবারে আমরা একটা পুরো নামটা কিন্তু তার দেব। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নামটাই অনেক বড়। কি করেছিলেন, লিখেছিলেন। তো আমরা কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করেই লিখছি, এটা তোমরা জানো রাইটিং স্কিলের বায়োগ্রাফি রাইটিংয়ে পাস্ট টেন্স লিখতে হয়, যিনি বেঁচে নেই আর। তো রোট মেনি বুকস অ্যান্ড নোভেলস, ফুল স্টপ দিয়ে আমরা কি লিখতে পারি না সাম অফ হিজ, ওকে, সাম অফ হিজ ফেমাস নোভেলস আর, তার বিখ্যাত কিছু উপন্যাসগুলি হলো। এইবারে কি কি উপন্যাস ভাবার দরকার নেই, আমরা দেখে লিখব। দেখো এখানে অনেকগুলো নাম লেখা রয়েছে, পথের পাঁচালী আছে, অপরাজিত আছে, আরণ্যক আছে, দেবযান আছে, ইছামতি আছে, চাঁদের পাহাড় আছে। তো এগুলোই আমরা লিখব, জাস্ট একটু কোটেশন ব্যবহার করব যেহেতু এগুলো গল্প বা উপন্যাসের নাম। তো লিখছি পথের পাঁচালী, এইভাবে কোটেশন দেবে, কমা দেবে, আবার কোটেশন। আরণ্যক, অপরাজিত, দেবযান, ইছামতি, চাঁদের পাহাড় এবং লেখা ছিল ইটিসি, তো আমরাও দিয়ে দেবো ইটিসি ইত্যাদি, ফুল স্টপ। এবারে দেখো পয়েন্টে কি লেখা আছে। তো এই পর্যন্ত লেখার পরে কিন্তু আমাদের বায়োগ্রাফিটা প্রায় শেষের পথে। এখানে লিখে দেওয়া রয়েছে যে ডায়েড অন 1 নভেম্বর 1950, 1950 নভেম্বর মাসে 1 নভেম্বর তিনি কিন্তু মারা যান। তো এখানে আমি কিন্তু ফরম্যাটে আরও অনেক কিছু লিখিয়েছিলাম যে যদি তিনি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, যদি কোনো পুরস্কার পেয়ে থাকেন, সেগুলো তোমরা কীভাবে লিখতে পারবে। এখানে যেহেতু লেখা নেই, সেরকম কিছু উল্লেখ করা নেই, তো তোমাদের মাথা খাটাতে হবে না, এখানে জাস্ট ওটাকে স্কিপ করে চলে যাবে, ওটা লেখার দরকার নেই। দেখো তো এই পর্যন্ত লেখার পর যেহেতু তার মৃত্যু সম্পর্কে এবারে লিখব, জীবনের একটা অন্য অধ্যায়, তো সেজন্য সেটাকে কিন্তু আমরা একটু প্যারা করে লিখব। এবং প্যারা করে কিভাবে শুরু করব সেটাও কিন্তু আমি তোমাদের লিখিয়ে দিয়েছি ফরম্যাটে, সেটা জাস্ট মুখস্থ রাখবে এবং প্রত্যেকটা বায়োগ্রাফি রাইটিংয়ে সেই জিনিসটা অ্যাড করবে। তো লিখেছিলাম এইরকম যে এই বাংলার এই মহান সন্তান তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো লিখব দিস গ্রেট সান অফ বেঙ্গল, ওকে, বাংলার এই মহান সন্তান আর কি কি করেছিলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো লিখব ব্রেথড হিজ লাস্ট। কত তারিখে, জাস্ট অন দিয়ে তোমরা চলে যাবে পয়েন্টে, লেখা রয়েছে 1 নভেম্বর 1950, সেটাই তোমরা এখানে লিখে দেবে। ফার্স্ট নভেম্বর ইন 1950। এবারে তোমরা যদি একটু ক্যালকুলেশন করো, তোমরা কিন্তু জানতে পারবে যে তার জন্ম হয়েছিল 1894 এবং মারা গিয়েছিল 1950-এ, ঠিক আছে। তাহলে তিনি কিন্তু বেঁচে ছিলেন 56 বছর। তো এটুকু আমরা এরপরে যোগ করে দিতে পারি যে মারা গিয়েছিলেন 56 বছর বয়সে। তো লিখবো অ্যাট দ্য এজ অফ, তাতে আমাদের আবার ওয়ার্ডস বাড়বে কিছুটা, 56, ফুল স্টপ।
এরপর একটা লাইন লিখে আমি শেষ করব যে যদিও তিনি আমাদের মধ্যে বেঁচে নেই, আমরা তাকে ভুলব না তার এই অবদানের জন্য। তো লাস্ট লাইন লিখছি, দো হি ইজ নো মোর, যদিও তিনি আর নেই, কমা দিয়ে উই উইল নেভার ফরগেট হিম। কিসের জন্যে? না, ফর হিজ ইমেন্স কন্ট্রিবিউশন, ঠিক আছে, ভীষণ অবদানের জন্যে। এখানেও তোমরা ফুল স্টপ কিন্তু দিয়ে দিতে পারো, কিন্তু চাইলে আরও একটু জুড়তে পারো এখানে যে কন্ট্রিবিউশন কোন ক্ষেত্রে তিনি কন্ট্রিবিউট করেছিলেন, সেটা হলো বাংলা গদ্যে। তো লিখব কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ বেঙ্গলি প্রোজ। ফুল স্টপ, এবং আমাদের রাইটিং কিন্তু এখানে কমপ্লিট হলো। এবং এটা কম করেই কিন্তু তোমাদের 130 থেকে 40টা ওয়ার্ডস তোমাদের অলরেডি হয়ে গিয়েছে। মানে বুঝতে পারছো, তোমরা ক্লাস 8-এর সঙ্গে সঙ্গে প্রত্যেক ক্লাসের, এমনকি মাধ্যমিকেও যদি এই রাইটিংটা আসে, লিখলে অনায়াসে কিন্তু তোমরা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা একটা প্রবল আছে এখানে। তো এইভাবে যে কোনো পয়েন্টস থেকে তোমরা যে কোনো ধরনের বায়োগ্রাফি কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারো। এবং আমি আরও একবার তোমাদেরকে মেনশন করে দিতে চাই যে এই ভিডিও ডেসক্রিপশানে বায়োগ্রাফি রাইটিংয়ের একটা ফরম্যাট দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই খাতায় লিখে ভালো করে মুখস্থ করে রাখো, যাতে বায়োগ্রাফি রাইটিং নিয়ে দ্বিতীয়বার আর কোনো ধরনের চিন্তা করতে না হয়। তো চাইলে ভিডিওটা আরও একবার দেখতে পারো, অথবা ভিডিওটার একটা কমপ্লিট স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু খাতায় লিখে ভালো করে বুঝে সেটাকে মুখস্থ করতে পারো। কারণ তোমরা যারা ক্লাস 8 এই মুহূর্তে পড়ছো, তাদের কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ধরনের রাইটিং স্কিল, টেক্সট, গ্রামার এবং ইংরেজির আরও অনেক খুঁটিনাটি বিষয় জানতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো লার্নিং ইংলিশ চ্যানেলটাকে।